নমস্কার, জেলার খবর অন দ্য স্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি সুপর্ণা। শুরুতে যে খবরের দিকে নজর রাখবো, সুন্দরবন উন্নয়ন মন্ত্রীর সামনে ট্রলার থেকে 8টি মৃতদেহ উদ্ধার, শোকস্তব্ধ মন্ত্রীর চোখে জল। গত শুক্রবার রাতে গভীর সমুদ্রে উল্টে যায় একটি ট্রলার এবং সেখানে মৎস্যজীবীরা নিখোঁজ হয়ে যায়। 17 জন মৎস্যজীবীর মধ্যে 8 জনকে উদ্ধার করা গেলেও 9 জনের সন্ধানে উদ্ধার কাজ চলছিল। শেষ পর্যন্ত অভিশপ্ত মৎস্যজীবী ট্রলার থেকে 8টি মৃতদেহ উদ্ধার করা হলো, কিন্তু এখনো নিখোঁজ রয়েছে একজন। কোথায় গেল সেই মৎস্যজীবী, উঠছে প্রশ্ন। তবে 8টি মৃতদেহ এখনো শনাক্তকরণ করা যায়নি। ইতিমধ্যেই তাদের মৃতদেহ কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে আনা হয়েছে। জানা গিয়েছে সেখানেই মৃতদেহের ময়নাতদন্ত হবে, সেখানেই হবে শনাক্তকরণ। কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তার বেষ্টনী দিয়ে ঘিরে ফেলা হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে লাইভে কথা বলবো গোপাল, রয়েছে আমাদের প্রতিনিধি গোপাল। যে 9 জন নিখোঁজ হয়ে গিয়েছিল মৎস্যজীবী, তাদের মধ্যে 8 জনের সন্ধান পাওয়া গিয়েছে, তাও আবার তাদের মৃতদেহ পাওয়া গিয়েছে। এই মুহূর্তে যে একজন নিখোঁজ রয়েছে এখনো পর্যন্ত, তার কি খোঁজ মিলেছে? অবশেষে খোঁজ মিলল ট্রলারের এবং সেই ট্রলার থেকে 8 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলেই জানা গিয়েছে। তবে একজন এখনও নিখোঁজ। 9 জন মৎস্যজীবী নিখোঁজ হয়ে যায় গভীর সমুদ্রে এবং তাদের মধ্যে 8 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তবে সেই মৃতদেহগুলিকে এখনো পর্যন্ত শনাক্তকরণ করা সম্ভব হয়নি। তাদেরকে শনাক্তকরণ করা হবে এবং যে একজন এখনো নিখোঁজ রয়েছে তার খোঁজে এখনো পর্যন্ত তদন্ত চলছে, তল্লাশি চালানো হচ্ছে। অবশেষে অভিশপ্ত ট্রলারের খোঁজ মিলল। ট্রলার থেকে 8টি মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। ট্রলারটিকে টেনে আনতে সমুদ্রে আরও 10টি ট্রলার পাঠানো হয়। অবশেষে অভিশপ্ত ট্রলারটির খোঁজ পাওয়া যায়। শুক্রবার রাতে গভীর সমুদ্রে উল্টে যায় ট্রলারটি এবং সেইখানেই নিখোঁজ হয়ে যায় 9 জন মৎস্যজীবী। 8 জন মৎস্যজীবী সেখান থেকে কোনো ক্রমে বেঁচে ফিরে আসলেও 9 জন নিখোঁজ হয়ে যায় এবং সেই 9 জনের মধ্যে একজন এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে এবং 8 জন মৎস্যজীবীর খোঁজ পাওয়া গিয়েছে, তাদের মৃতদেহ উদ্ধার করা গিয়েছে। কথা বলছিলাম প্রতিনিধি গোপালের সঙ্গে। গোপাল, যে 9 জনের মধ্যে 8 জনের মৃতদেহ উদ্ধার হয়েছে, এখনো একজন নিখোঁজ। সেই নিখোঁজ মৎস্যজীবীর কি খোঁজ মিলল এখনো পর্যন্ত, কি খবর? বলি, ইতিমধ্যে ফেজারগঞ্জ এলাকায় যে সমস্ত মৎস্যজীবী আনা হয়েছে, অর্থাৎ 8 জন মৎস্যজীবীর দেহ কিন্তু ইতিমধ্যে কাকদ্বীপ সুপার স্পেশালিটি হসপিটালে আনা হয়েছে। সেখানে পর্যন্ত কে নিখোঁজ রয়েছে, অর্থাৎ 9 জন মৎস্যজীবী কেবিনের মধ্যে ঘুমাচ্ছিল। সেই সময় ট্রলারটি উল্টে যাওয়ার পরে মৎস্যজীবীরা কোথায় গেল বারবার খোঁজার পর দীর্ঘ 36 ঘন্টার যে রুদ্ধশ্বাস লড়াই, সেই লড়াইয়ের মধ্যে পড়ে দেখা গেছে 8 জন মৎস্যজীবীকে উদ্ধার করলেও 9 জন মৎস্যজীবীর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। তবে 8 জন মৎস্যজীবীকে ইতিমধ্যে কাকদ্বীপ যে পোস্টমর্টম জায়গা রয়েছে, অর্থাৎ কাকদ্বীপ সুপার স্পেশালিটি ময়নাতদন্তের জন্য আনা হয়েছে। সেখানে হাজার হাজার মানুষের ভিড়, চোখে জল। এমনকি সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, তিনি চোখে জল রাখতে পারেন। তিনি কথা বলতে গিয়ে জানালেন 8টি প্রাণ চোখের সামনে তারকে তলিয়ে গেল। সেই 8টি প্রাণকে ইতিমধ্যে ময়নাতদন্ত হবে। সেখানে পরিবারে যারা লোকজন রয়েছে, পরিবারের লোকেরা তাদের দেহ তুলে দেওয়া হবে। কিন্তু এই 8 জন তারা এখনো পর্যন্ত তাদের মৃতদেহ দেখে শনাক্ত করা সম্ভব হয়নি। যেহেতু রাত্রি হয়ে গেছে, সেখানে গভীর বেষ্টনী ঘিরে দেওয়া হয়েছে। বহু প্রশাসন, সুন্দরবন পুলিশ জেলার এসপি নিজে সেখানে উপস্থিত রয়েছেন, বহু থানার ওসিরা রয়েছেন, ফেজারগঞ্জ থেকে আরম্ভ করে নামখানা থানার ওসি সেখানে উপস্থিত রয়েছেন। সবাই চেষ্টা করছেন এদের পরিচয় জানা। তবে 9 জনের নাম হয়েছে, কিন্তু কে মৎস্যজীবী, সে কি আদৌ বেঁচে আছে, না সমুদ্রে কোথাও তলিয়ে গেছে, না সলিল সমাধি ঘটেছে, সেই মৎস্যজীবীর খোঁজ এখনো পর্যন্ত পাওয়া যায়নি। তবে 8 জন মৎস্যজীবী নিয়ে সারা রাত্রি ধরে কিন্তু এখানে ময়নাতদন্ত হবে। ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু সুপর্ণা, তুমি দেখো
সামান্য পেটের ভাত তুলে দেওয়ার জন্য, পরিবারের ছোট ছোট ছেলেদের সংসার যাদের রয়েছে তাদের মুখে অন্ন তুলে দেওয়ার জন্য, যারা গভীর সমুদ্রে মাছ ধরতে গেল, সামান্য একটা টর্নেডো ঝড়, ক্ষণিকের ঝড়, সামান্য সময় ঝড়ের মধ্যে পড়ে সেই ঝড়টা উল্টে গেল, সেখানে সবাই জীবন চলে গেল। সেই জীবন আর ফিরে আসবে না, কিন্তু তাদের পরিবারের কি হবে? সুন্দরবন উন্নয়ন মন্ত্রী তাদের কথা দিয়েছেন পরিবারের পাশে থাকবেন। পরিবারের অর্থাৎ গোপাল, আর্থিক সাহায্য করা হতে পারে তাদের, কিছু জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, একটা সরকারি নিয়ম রয়েছে, আর্থিক সাহায্য পায়, অর্থাৎ যারা প্রকৃত মৎস্যজীবী তারা মৎস্যজীবীর নাম থাকলে, কার্ড থাকলে সরকার তাদের পাশে দাঁড়ায়, কেন্দ্র সরকার থেকে রাজ্য সরকার তাদের পাশে দাঁড়ায়। তুমি জানবে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী কথা দিয়েছেন, সেখানে সাংসদ বাপি হালদার উপস্থিত রয়েছেন, কাকদ্বীপের বিধায়ক উপস্থিত রয়েছেন, মন্ত্রীরাম পাখিরা, প্রত্যেকের মুখে একটা কথা, পরিবারের পাশে দাঁড়াবেন। কিন্তু যে অমূল্য সম্পদ চলে গেল, যারা স্বনিম সমাধি ঘটলো, যাদের জীবন চলে গেল, তারা কি আর ফিরে আসবে? এটা প্রশ্ন। হাহাকার করে মা, স্ত্রী, ভাই, বোন সবাই কান্না করছে। হসপিটালটা একদম বলতে পারো ময়না মৃতদের মিছিল তৈরি হয়েছে, সেখানে মানুষ শুধু হাহাকার করে কাঁদছে, যেদিকে তাকাবে শুধু কান্না আর কান্না। তারা চাইছে তাদের সরকার নিশ্চয়ই তাদের পাশে দাঁড়াক। তবে উন্নয়ন মন্ত্রী সুন্দরবনের মধ্যে বঙ্কিমহালদার কথা দিচ্ছে তোর পাশে থাকবেন, তবে পাশে থাকবেন কিনা পরের ব্যাপার আছে। পরিবারের পাশে এখন তারা রয়েছে। সুপর্ণা, বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবি তুলে ধরেছিলাম আপনাদের সামনে দক্ষিণ 24 পরগনায়, সেখানে একটি ট্রলার নিখোঁজ হয়ে গিয়েছিল এবং সেই ট্রলারে ছিল 9 জন মৎস্যজীবী, তারা নিখোঁজ হয়ে গিয়েছিল, তাদের খোঁজ পাওয়া যায়নি। অবশেষে সেই ট্রলারের খোঁজ মিলেছে এবং সেখান থেকে 8 জন মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা গিয়েছে এবং আরও একজন মৎস্যজীবী এখনো পর্যন্ত নিখোঁজ রয়েছে, তার তদন্ত শুরু করা হয়েছে এবং উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ঘটনাস্থলে গিয়েছিলেন। আজ এখনো পর্যন্ত যেমনটা জানা গিয়েছে, মৎস্যজীবীর যে সমস্ত মৎস্যজীবীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদেরকে এখনো পর্যন্ত শনাক্ত করা হয়নি, তবে তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভে শামিল হলেন কালীগঞ্জ থানার খড়ের মাঠ এলাকার বাসিন্দারা। ঘটনাস্থলে যাওয়া পুলিশ আধিকারিকের বিরুদ্ধে মদ্যপান করে অভব্য আচরণের অভিযোগ তুললেন বিক্ষোভকারীরা। এ বিষয় নিয়ে কথা বলবো আমাদের প্রতিনিধির সঙ্গে। আবারও জানিয়ে রাখি, বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ, বিদ্যুৎ বিভ্রাটের জের এবং সেই কারণের জন্যই বিক্ষোভ। বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা এবং সেখানে পুলিশ প্রশাসন গেলে পুলিশের বিরুদ্ধে মদ্যপান করে ঘটনাস্থলে যাওয়ার অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। স্থানীয়দের দাবি, বেশ কয়েকদিন ধরেই ওই এলাকায় বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হচ্ছে, বারবার নষ্ট হয়ে যাচ্ছে ওই এলাকায় বসানো বিদ্যুৎ দপ্তরের ট্রান্সফরমার, ফলে তীব্র গরমে নাজেহাল হচ্ছেন এলাকাবাসীরা। আর এই ঘটনার জেরেই এবার বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় স্থানীয়রা এবং ঘটনাস্থলে পুলিশ প্রশাসন গেলে মদ্যপান করার অভিযোগ তোলা হয় পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। আর এই অভিযোগ তোলেন বিক্ষোভকারীরা। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি পবিত্র সরকার। পবিত্র, যে বিষয়টি জানতে চাইব, বিদ্যুৎ বিভ্রাটের জেরে বিক্ষোভ দেখানো হয় এবং সেখানে পুলিশের বিরুদ্ধে একটি ভয়ানক অভিযোগ তোলা হয়েছে যে মদ্যপান করে অভব্য আচরণ করে পুলিশ কর্মীরা, ঠিক কি জানা যাচ্ছে এই বিষয়ে? দেখো, আজকে দুপুর বেলায় কিন্তু খড়ের মাঠ এলাকায়, কালীগঞ্জ থানা খড়ের মাঠ এলাকায় গ্রামবাসীরা বিদ্যুৎ বিভ্রান্ত কারণে কিন্তু অভিযোগ জানায় এবং বিক্ষোভ দেখাতে থাকে বিদ্যুৎ দপ্তরের গাড়িকে ঘিরে। প্রসঙ্গত বলে রাখি যে গতকালকে কালীগঞ্জ থানার খড়ের মাঠ এলাকায় একটি ট্রান্সমিটার যা বাস্ট হয়েছিল এবং তারপর বিদ্যুৎ বিভ্রান্ত ঘটে এবং এই ঘটনা কিন্তু ক্রমাগত ধরে দীর্ঘদিন ধরে ঘটছিল। এটা কিন্তু গ্রামবাসীদের একটা অভিযোগ ছিল এবং আজকে যখন বিদ্যুৎ দপ্তরে গাড়ি আসে ওই ট্রান্সমিটার সরানোর জন্য,
সেই সময় কিন্তু বিদ্যুৎ দপ্তরের গাড়িকে দেখে কিন্তু বিক্ষোভ দেখাতে থাকে এলাকাবাসী। তাদের অভিযোগ দীর্ঘদিন ধরে এই ধরনের বিদ্যুৎ বিভ্রান্ত হচ্ছে। তাদের দাবি যে 25 কেবির জায়গায় কিন্তু 65 কেবির ট্রান্সমিটার বসানোর একটা দাবি তাদের রয়েছে, যার ফলে কিন্তু এলাকার সমস্যার সমাধান হতে পারে। এবং এই বিক্ষোভ যখন দেখাচ্ছিলেন সেই সময় কালীগঞ্জ থানার মীরাবাজার ফাঁড়ি পুলিশ সেখানে ঘটনাস্থলে আসে এবং বিক্ষোভকারীদের বোঝাতে গেলে সেই সময় তাদের সঙ্গে বচসা শুরু হয়। এবং সেই সময় কিন্তু একজন সাব ইন্সপেক্টর তাপস কুমার ঘোষ, মীরাবাজার ফাঁড়ির সাব ইন্সপেক্টর তাপস কুমার ঘোষ, তিনি মদ্যপ অবস্থায় ছিলেন এবং বিক্ষোভকারীদেরকে ধাক্কাধাক্কি করেন এবং তাদেরকে কিন্তু সেখান থেকে হটিয়ে দেওয়ার চেষ্টা করেন। এবং যে সমস্ত বিক্ষোভকারীরা ছিল 2-1 জনকে কিন্তু পুলিশ কিন্তু গাড়িতে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় কিন্তু গ্রামবাসীরা অভিযোগ জানান সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় ডিউটি করার কারণে। পবিত্র, আরো একটি বিষয় জানতে চাইবো, এই যে বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে বারংবার দাবি করছেন এলাকাবাসীরা, সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে কি জানানো হয়েছে? এই ঘটনা কেন বারবার ঘটছে? দেখো, এই ঘটনায় কিন্তু বলে রাখি বিদ্যুৎ দপ্তর গত 2 মাস আগে কিন্তু একবার এসেছিল, যখন এই ধরনের এই ট্রান্সমিটার বারবার নষ্ট হয়ে যাচ্ছিল। সেই সময় তারা পর্যবেক্ষণ করেন এবং দেখেন যে এখানে ওভারলোড হচ্ছে, যার ফলে তারা আশ্বাস দেয় গ্রামবাসীদের একটি ট্রান্সমিটার 65 কেবির একটি ট্রান্সমিটার বসানোর। কিন্তু 2 মাস পেরিয়ে গেলেও এই সমস্যার কিন্তু সমাধান করেনি বিদ্যুৎ দপ্তর। আজকে যখন তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় এবং আমরা তাদের সঙ্গে কথা বলি, তারা বিষয়টিকে স্বীকার করে নেয় যে এটা একটা সমস্যা চলছে এবং যার ওভারলোডের কারণে কিন্তু এই বিভ্রান্তি ঘটছে। তবে বিক্ষোভ এই শুরু হয় দুপুর 1টার সময় এবং বৈকাল 5টা পর্যন্ত এই বিক্ষোভ চলে। পরবর্তীতে মীরাবাজার ফাঁড়ি পুলিশ এবং বিদ্যুৎ দপ্তর গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে আগামী দিনে খুব দ্রুততার সঙ্গে কিন্তু এই সমস্যার সমাধান করা হবে এবং 65 কেবির একটি ট্রান্সমিটার বসিয়ে দেওয়া হবে। তারপরে কিন্তু বিক্ষোভ তুলে নেয়। আর বর্তমানে এখনো কিন্তু ওই 25 কেবি ট্রান্সমিটারের বসানোর কাজ চলছে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, কালীগঞ্জ থানার খড়ের মাঠ এলাকায় যে ঘটনা ঘটেছে, বিদ্যুৎ দপ্তরের গাড়ি আটকে বিক্ষোভ দেখায় সেখানকার স্থানীয় মানুষজন। বিদ্যুৎ দপ্তরের কাছে যে অভিযোগ জানানো হয় যে তাদের বারংবার কেন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে ওই গ্রামে, সেক্ষেত্রে বিদ্যুৎ দপ্তর জানিয়েছে দ্রুততার সঙ্গে সেই কাজ সম্পন্ন করা হবে। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এর আগেই ওনাদের জানানো হয়েছে, কিন্তু ওনারা সেই ট্রান্সফর্মার লাগিয়ে দেননি। তা আজকে যখন ট্রান্সফর্মার বাস্ট হয়ে গেছে, এই অবস্থায় আমরা ইলেকট্রিকের গাড়ি এসছে, আমরা সকালে কল দেওয়ার ফলে ইলেকট্রিকের গাড়ি এসছে। গাড়ি আসার পর পাবলিক গাড়িটাকে আটকে দেয়, আটকে দিয়ে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ শুরু হওয়ার পর মীরা আরপি থেকে পুলিশ ভ্যান আসে। পুলিশ ভ্যানের সঙ্গে যে অফিসার এসছেন তাপস কুমার ঘোষ, উনি ছিলেন মদ্যপ অবস্থায়। উনি এসেই কোনো কথা না বলেই 3-4 জন ছেলে এবং আমাকে সমেত উনি গাড়িতে তোলার চেষ্টা করে। তখন পাবলিক আরও জোরালো বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপরে পরবর্তীকালে মীরা আরপির মেজবাবু আসেন। মেজবাবু এসে এখন আলোচনা চলছে। আমাদের বক্তব্য হচ্ছে ট্রান্সফর্মার যতক্ষণ না লাগবে ততক্ষণ এই আন্দোলন আমাদের থামবে না। এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি, এখানে 25 কেবি একটা ট্রান্সফর্মার আছে, সেই ট্রান্সফর্মার ওনারা ভোল্টেজ ঠিক মতন পাচ্ছে না, বিদ্যুৎ পরিষেবা ঠিক মতন পাচ্ছে না, যার জন্য ওনারা বলেছিলেন অফিসকে যে 25 থেকে 63 কেবিকে অকমেন্ডেশন করার জন্য। এবার অফিস নাকি ওনাদের বক্তব্য 1 বছর আগে নাকি অফিস কথা দিয়েছিলেন, জানি না সেটা আমি। অফিস বলছেন যে কথা দিয়েছিলেন, এরা বলছেন যে অফিস নাকি কথা দিয়েছিলেন, সেটা এখনও হয়নি। তো ট্রান্সফর্মারটা এখন গত রাত্রে ঝড়ো হওয়ায়, বৃষ্টি হওয়ায়, ওই বজ্রবিদ্যুৎ পরে আপনার ট্রান্সফর্মারটা বিকল হয়ে গেছে। তো সেই পরিপ্রেক্ষিতে আমরা এসে দেখি ট্রান্সফর্মারটা বিকল হয়ে গেছে। অফিসকে জানানোর পর অফিস বলছে ঠিক আছে 25 চেঞ্জ করে দেবে, কিন্তু গ্রামবাসীর বক্তব্য যে না 25 দিলে হবে না, এখনই 63 দিতে হবে। এটা অফিসকে জানানো হয়েছে, এবার অফিস যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আর্যিকর কাণ্ডের রেশ এখনো কাটেনি, আর এরই মধ্যে কলেজ ক্যাম্পাসে এক ছাত্রের সঙ্গে যৌন হেনস্থার অভিযোগ উঠল। ঘটনায় আসানসোলের রানীগঞ্জের টিডিপি কলেজে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ফের এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। কথা বলো আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি আকাশ খান। আকাশ, যে বিষয়টা জানতে চাইবো, আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, ঠিক কি জানা যাচ্ছে এই ঘটনায়?
তোমার প্রশ্নটা যদি আরেকবার বলো। আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, ঠিক কি জানা যাচ্ছে এই ঘটনায়? একদমই ঠিক বলেছো তুমি। যেটা ঘটনা প্রথম তোমাকে সেটা জানাই, সেটা হচ্ছে যে এই যে রানীগঞ্জের কেডিবি কলেজ, আসানসোল সাব ডিভিশনের রানীগঞ্জের কেডিবি কলেজ, এই কলেজে একজন প্রাক্তন ছাত্র, তার বিরুদ্ধেই অভিযোগ উঠেছে একজন ছাত্রীকে যৌন হেনস্থা করার। এবং এই অভিযোগ যখন ছাত্রীর পরিবারটি কলেজ কর্তৃপক্ষকে জানায়, সাথে সাথে কলেজ কর্তৃপক্ষ কিন্তু তড়িঘড়ি তার ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশের দ্বারস্থ হয়। এবং যেটা আমরা কলেজ কর্তৃপক্ষ তথা কলেজের যিনি এখন ভারপ্রাপ্ত অধ্যক্ষ রয়েছেন, তার সঙ্গে কথা বলে যেটা জানা গেছে বা তিনি যেটা জানিয়েছেন যে কলেজেরই একজন প্রাক্তন ছাত্র, তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ তারা পেয়েছে ছাত্রীর পরিবারের কাছ থেকে। এবং সাথে সাথেই তারা পুরো বিষয়টি রানীগঞ্জ থানায় জানিয়েছে। পাশাপাশি কলেজের যে গভর্নিং বডি রয়েছে, সেই গভর্নিং বডি এবং গভর্নিং বডির যে চেয়ারম্যান, তাকেও জানানো হয়েছে পুরো বিষয়টি। এবং এই যে টিডিবি কলেজ, সেই টিডিবি কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান হচ্ছে রানীগঞ্জের যিনি বিধায়ক তাপস ব্যানার্জি, তাকে বিষয়টি জানানো হয়েছে। এবং তিনি যেটা বলেছেন যে তারা অভিযোগ পাওয়ার সাথে সাথেই অধ্যক্ষকে বলেছেন পুলিশের সঙ্গে যোগাযোগ করতে। কারণ এই যে আর্থিকর আবহ চলছে, এই অবস্থায় একটা মারাত্মক অভিযোগ সামনে এসেছে এবং সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশের কাছে অভিযোগ করা হয়েছে। অভিযোগের পরে পুলিশ তাদের তদন্ত শুরু করেছে। এবং আমরা যেটা সকালে কলেজে পৌঁছায় কলেজে বিষয় এবং যারা সেই সময় যারা ছিলেন কলেজের অধ্যক্ষ, কথা বলেন এবং অধ্যক্ষ যেটা জানিয়েছেন যে ওটা ঘটনায় যাতে দ্রুত তদন্ত হয় এবং পুলিশ যাতে তদন্ত করে যদি কেউ দোষী থাকে বা যা ঘটনা ঘটেছে সেই ঘটনায় যাতে তদন্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত হয়, সেই দাবি কিন্তু কলেজ কর্তৃপক্ষ অর্থাৎ তিনি করেছেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, কলেজ ক্যাম্পাসেই ছাত্রীকে যৌন হেনস্থা আর টিডিপি কলেজের এই ঘটনায় রীতিমতো আবারও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আরামবাগ মহকুমার পরশুরা ও খানাকুলে বন্যা পরিদর্শনে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি পরশুরা ছেড়ে খানাকুলের উদ্দেশ্যে রওনা দেওয়ার সঙ্গে সঙ্গে সাধারণ মানুষেরা ক্ষোভে ফেটে পড়লেন। তাদের দাবি, বন্যাতে তারা কোনো রকম সুবিধাই পাচ্ছেন না। তার সঙ্গে এখানে শুভেন্দু অধিকারী এসে বড় বড় লেকচার দিয়ে গেলেন, এমনই বক্তব্য এলাকাবাসীদের। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে গিয়ে ক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। এলাকাবাসীদের ক্ষোভের মুখে শুভেন্দু অধিকারী। শুভেন্দুর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। তাদের বক্তব্য যে এই বন্যা পরিস্থিতিতে তারা কোনো রকম সাহায্য পাচ্ছেন না, সেই কথা বলেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এলাকাবাসী। বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এসে ক্ষোভের মুখে এলাকাবাসীদের শুভেন্দু অধিকারী। কথা বলে আমাদের সঙ্গে সরাসরি লাইভে রয়েছে প্রতিনিধি তন্ময়। যে বিষয়টি জানতে চাইবো, যে শুভেন্দু অধিকারী পরিদর্শনে গিয়েছিলেন বন্যা কবলিত এলাকা, আর সেখানে এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়তে হয়। এলাকাবাসীরা ঠিক কি জানিয়েছেন, তারা কেন এই ক্ষোভ বিক্ষোভ দেখালেন? হ্যাঁ, একদমই সুফলা, তোমাকে জানিয়ে রাখি যে শুভেন্দু অধিকারী গতকালকে
যে আরামবাগ বন্যা পরিদর্শন এসেছিল, সেই বন্যা পরিদর্শন থেকে কিন্তু এলাকার মানুষ কিন্তু তীব্র ক্ষোভে ফেটেছেন। যে তিনি বলেন যে বারবার বিভিন্ন রকম নেতারা আসছেন, কিন্তু আমরা কেন সেই জায়গা থেকে শুরু হওয়া পাবো না, কেন আমরা তা পাবো না, কেন আমাদেরকে এই দুর্যোগের মধ্যেই থাকতে হবে। বিগত দিনই কিন্তু বেশ কিছু নেতাই কিন্তু আসা যাওয়া করছে, বন্যা পরিস্থিতি খতিয়ে দেখছেন, কিন্তু সেই জায়গা থেকে স্থানীয় মানুষরা কোনো রকম ভাবে সহযোগিতা পাচ্ছে না। শুভেন্দু অধিকারী এলাকা ছাড়ার সাথে সাথেই কিন্তু এলাকার মানুষ কিন্তু তৃণমূল বিক্ষোভে ফেটে পড়েন যে কোনো রকম ভাবে আমরা ত্রাণ পাচ্ছি না। কিন্তু মাইকটা ফোন ধরে শুভেন্দু অধিকারী ঘোষণা করে গেছিলেন যে আমি যা ত্রাণ নিয়ে এসেছি এখানে তত মানুষ নেয়, তার থেকেও বেশি আছে। কিন্তু শুভেন্দু অধিকারী চলে যাওয়ার পর কেন মানুষজন ত্রাণ পাচ্ছে না, সেই নিয়ে কিন্তু ক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি নেতাদেরকে। কিন্তু তারা সামাল দিতে গেলেও তাদেরকে ঘিরেও কিন্তু বিক্ষোভ দেখায়। সুপর্ণা, বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। যেমনটা জানা গেল, শুভেন্দুর বিরুদ্ধে যে ক্ষোভ, শুভেন্দু অধিকারী গতকাল গিয়েছিলেন বন্যা কবলিত এলাকা পরিদর্শনে এবং সেখানেই আশ্বাস দিয়ে আসেন ত্রাণ সামগ্রী দেওয়ার। কিন্তু সেখানকার বাসিন্দাদের যেমনটা অভিযোগ যে আশ্বাস মিললেও মেলেনি ত্রাণ জানিয়ে শুভেন্দুকে আক্রমণ এলাকাবাসীদের। একই সুরে তৃণমূলের রামমোহন ২ নম্বর অঞ্চলের উপপ্রধান সুজিত ঘোষ শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করলে তিনি বলেন জুতো মেরে গরু দান করতে এসেছিলেন শুভেন্দু অধিকারী। এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ফের জেলা সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা জানা গিয়েছে, বর্ধমান দুর্গাপুরের পর যেতে পারেন বীরভূমেও। ফের জেলা সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী সোমবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বর্ধমান হয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বলেই জানা গিয়েছে। ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে বর্ধমান হয়ে দুর্গাপুরের উদ্দেশ্যে রওনা দেবেন বলেই জানা গিয়েছে। রাতে তিনি থাকবেন দুর্গাপুর সার্কিট হাউসে এবং সেখান থেকে বীরভূম যাওয়ার সম্ভাবনা রয়েছে মুখ্যমন্ত্রীর। বীরভূমে দুপুর 1:30 নাগাদ একটি প্রশাসনিক সভাও করবেন বলেই সূত্রের খবর। সম্প্রতি গরু পাচার মামলায় জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডল, তবে মঙ্গলবার রাতেই অনুব্রত মণ্ডল বীরভূমে ঢুকতে পারেন বলেই জানা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বীরভূমে যাওয়া এদিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।